বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা আজ ১৫তম পর্ব। আহ গুড বয়, ভেরি গুড। গত দুদিন পর কুয়ার ভেতরে চাচা মারা যান। আবার ম্যানেজার ইসমাইল চাচা তখন থাকতে আসেন আমার সঙ্গে। তিনি তার মেয়েটিকেও তার সঙ্গে নিয়ে আসেন। ইসমাইল চাচা বিপত্তিক ছিলেন, তার একটি মাত্র মেয়ে, মেয়েটির নাম রানু। তিনি রানুকে নিয়ে আমাদের বাড়িতে উঠে এলেন। দুটো ঠেলা গাড়িতে করে তাদের মালপত্র চলে এলো। বাড়ির এক অংশের পরপর ৩টি ঘরে তিনি বেছে নিলেন। একটি শোবার ঘর আর একটি বসার। একটি আমার থাকার ব্যবস্থা হলো। যে ব্যবস্থাগুলো তিনি করেছেন সেই সম্পর্কে কিছুই বললেন না। তিনি বাড়িতে উঠে এসেছেন সকাল ১০টার দিকে। দুপুরের মধ্যে অনেক বড় কিছু পরিবর্তন হলো। যেমন তিনি সব কটি কুকুর বিদায় করে দিলেন। তিনি বললেন, কুকুরের দরকার নেই, কুকুর দেখলে ভয় লাগে। বাড়ির পেছনের কুয়া বন্ধ করে দিলেন। কয়েক ট্রাক মাটি চলে এলো। সন্ধ্যার মধ্যে কুয়া বুঝিয়ে দেওয়া হলো। সন্ধ্যার পরে বাড়ির বাইরে বাতিগুলো আবার জ্বলল। তিনি অনেকক্ষণ একা একা বাগানে রইলেন। আমার সঙ্গে কথা হলো রাতে ভাত খাবার সময়। আমাকে বললেন, তোমার নাবালক অবস্থায় আমি তোমার অভিভাবক, কাজেই তোমার ১৮ বছর বয়স পর্যন্ত আমি তোমার জন্য যা যা ভালো মনে করি তাই করব। তোমার যেদিন ১৮ বছর বয়স হবে সেদিন এই বাড়ি ছেড়ে চলে যাব। নারায়ণগঞ্জ আমার একটা ছোট্ট বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠব। আমি বললাম, জি আচ্ছা। তিনি বললেন, রানুকে আমি নিয়ে এসেছি। তোমার একজন কথা বলার লোক হলো। তোমার কোনো কথা যদি আমাকে সরাসরি বলতে ইচ্ছে না করে, রানুকে বললেই আমি শুনবো। আমি বললাম, জি আচ্ছা। শীত এসে যাচ্ছে, বাড়ির চারিদিক এত খালি জায়গা আমি চাই না। তুমি ফুলের বাগান করো। কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে বীজ পুঁততে হয়, রানু তোমাকে দেখিয়ে দেবে। ও জানে নারায়ণগঞ্জে কিভাবে আমাদের খুব সুন্দর ফুলের বাগান ছিল। আমি বললাম, জি আচ্ছা। রানু হেসে বলল, বাবা, এই ছেলেটা জি আচ্ছা ছাড়া আর কিছুই বলতে পারে না। তুমি যাই বলবে সে বলবে জি আচ্ছা। তুমি যদি তাকে বলো তুমি সকালে উঠে তোমার মাথাটা নামিয়ে ফেলবে, তাহলে বলবে জি আচ্ছা। ইসমাইল সাহেব বললেন, মা, রানু এ ছেলে এখন তোমার ভাই। বোনরা ভাইকে যেভাবে আগলে রাখে তুমিও তাকে সেইভাবে আগলে রাখবে। রানু অবিকল আমাকে আমার গলার স্বর নকল করে বলল, জি আচ্ছা। ইসমাইল চাচা হাসতে গিয়েও হাসলেন না। কিন্তু আমি হে হে করে হেসে উঠলাম। এমন পান ফুলে হাসলাম অনেক দিন পরে। আমার নতুন জীবন শুরু হলো। আনন্দময় জীবন। সেই শীতে আমি আমার রানু মিলে সুন্দর বাগান করলাম। কসকস, ডালিয়া, গাঁদা ফুলের গাছ। ইসমাইল চাচা নিজে শুরু করলেন গোলাপের চাষ। তিনি একজন মালি রাখলেন, খুব নাকি এক্সপার্ট যদি মালি, নাম রওশন মিয়া। সেই এক্সপার্ট মালিকে দেখা গেল খুরপি হাতে ঘুরে বেড়ায়। কাছে গেলেই ফুল নিয়ে একটি গল্প বলে। বুঝলেন ভাইডি, আল্লাহ তাআলা তো বেহেশত বানাইছে, সেই বেহেশতে কি কোনো ফুল গাছ নাই? তিনি বললেন, আমার বেহেশতে আমি ফুল দেব না। ফুল দিলে ফুল হবে মানুষের চেয়ে সুন্দর। এটা ঠিক না। মানুষের মতো সুন্দর কিন্তু আমি বেহেশতে রাখবো না। বুঝলেন ভাইডি, এই বেহেশত ফুল গাছ নাই, ফুল নাই। রানু বলল, চুপ কর মিথ্যুক। রওশন কিছু বলতে লেগেই রানু তাকে থামিয়ে দিল। চুপ কর মিথ্যুক। আমি হে হে করে হাসলাম। আমি হাসি ভুলেই গিয়েছিলাম। হাসি পেলে কখনো হাসতাম না। সবসময় মনের ভেতর থাকতো হাসতেই ওরা আমার সঙ্গে কালো জিভ দেখে ফেলল। রানু নামের এই মেয়েটি কখনো আমাকে আমার কালো জিভ নিয়ে কিছু বলেনি। ভালোবাসা কি আমি আমার জীবনে কখনো বুঝি নাই। এই কিশোরী ভালোবাসার গভীর সমুদ্রে আমাকে ছুঁড়ে ফেলে দিল। রোজ রাতে ঘুমোতে যাবার সময় আমি কাঁদতাম। কাঁদতে কাঁদতে বলতাম, আমি এত সুখী কেন? জীবনের প্রথম অংশ দুঃখে কেটেছে বলেই কি এই সুখের অংশ? মাস্টার সাহেব নামে বিভীষিকাময় আমার জীবনে আছে তা মনে হইল না। শুধু মাঝে মাঝে বাবার দোতলার ঘরের দিকে তাকাইতাম, গা কাঁটা দিয়ে উঠত। কখনো ওই ঘরের দিকে এগোতাম না। ফিরে এসে আমাকে রানুকে বললেন, তোমরা কেউ ওদিকে যাবে না, কখনোই না, ভুলেও না। রানু বিস্মিত হয়ে বলল, কেন বাবা? তিনি কঠিন গলায় বললেন, আমি নিষেধ করেছি এই জন্য। তিনি কাঠের মিস্ত্রি ডাকিয়া দোতলা ঘরের দুটি দরজাতে আড়াআড়ি পাল্লা লাগিয়ে দিলেন। দোতলায় ওঠার সিঁড়িতে কাঁটাতারে গেট করে দিলেন। আমার জীবনের একটি অন্ধকার অংশ পুরোপুরি বন্ধ করে দিলেন। পুরোপুরি বোধহয় পারলেন না। মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি আমার
মন্ত্রমুগ্ধের মতো খাট থেকে নেমে আসি। খাটের নিচে টর্চের আলো ফেলি। না, কেউ সেখানে নেই। তৃপ্তির নিঃশ্বাস ফেলে আবার ঘুমোতে যাই। আমি মেট্রিক পাস করলাম। খুব ভালোভাবে পাস করলাম। পত্রিকায় আমার নাম ছাপা হলো। এইচএসসি পরীক্ষায় খুব ভালো ফল করলাম এবার। পত্রিকায় ছবি ছাপা হলো। আমার কৌতূহলী ছিল মনোবিজ্ঞানে, সায়েন্স ছেড়ে আর্টস নিলাম। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রানুর সঙ্গে আমার সম্পর্ক ছিল সহজ। এই মুহূর্তে কোনো রকম জটিলতা ছিল না। মেয়েদের সঙ্গে মেশার আমার পূর্ব অভিজ্ঞতা নেই। কারো সঙ্গেই আমি কখনো মিশিনি। কাছ থেকেও দেখিনি। এই ১ম একজনকে দেখলাম। অন্য মেয়েরা কেমন জানি না। এই মেয়েটিই জানি। সহজ একটা মেয়ে, কিন্তু রহস্যময়। আমি রাত জেগে পড়ি, সে জাগতে পারে না। ঘুমে চোখ বসে থাকি। আমি বলি, "তুমি ঘুমিয়ে পড়ো। তুমি জেগে আছো কেন?" সে বিস্মিত হয়ে বলে, "আমি জেগে আছি, আপনি ঘুমাতে গেলাম। তুমি কতক্ষণ পড়বে?" "অনেকক্ষণ।" "রাত ১টা অথবা ২টা। আজ ১টা পর্যন্ত পড়লে কেমন হয়?" "১টা পর্যন্ত পড়লে তোমার কি লাভ? তুমি রাত জেগে পড়ো, আমার দেখতে কষ্ট হয়।" "কষ্ট হয় না কেন?" "জানি না কেন হয়, তবে হয়।" আমি রানুর ভেতরে অনেক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। আমি রানুর ভেতরে অনেক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। তার মধ্যে একটি হচ্ছে সারাক্ষণ আমার সঙ্গে থাকার প্রবণতা। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই সে আমার পাশে থাকবে। বাড়ির রান্নাবান্না তাকে করতে হয়। রান্না করতে যাবে, কিছুক্ষণ পর, পর উঠে আসবে। আমি যদি বলি কি, সে তৎক্ষণাৎ বলবে কিছু না। মাঝে, মাঝে সে ভয়াবহ অস্থিরতার ভেতর দিয়ে যায়। দেখেই মনে হয় তার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সে ঝড়ের কারণ জানেই না। আমিও জানি না। ইসমাইল চাচা তার নারায়ণগঞ্জের বাড়িতে চলে যাওয়া ঠিক করলেন। রানু বলল, "অসম্ভব। আমি যাব না। ও বেচারা একা থাকবে। এত এত বড় বাড়িতে একা থাকলে ভয় পাবে না। এমনিতে সে ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখে কাঁদে। যদিও যেতে হয় তাকে নিয়ে যেতে হবে।" বাবার সঙ্গে সে চাপা গলায় ঝগড়া করে বলল, "একসময় আমাকে এসে বলল, তুমি কি চাও? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই?" আমি বলি, "না, না, কখনোই চাই না। তুমি চাইলেই আমি যাব না। তুমি কখনোই কোনোভাবে এই বাড়ি থেকে আমাকে তাড়াতে পারবে না।" কি আশ্চর্য! তাড়ানোর প্রশ্নই আসছে কেন? আমি জানি না কেন আসছে। মাঝে, মাঝে আমার মাথা এলোমেলো হয়ে যায়। আমি কি করি, কি করি না নিজেই বুঝি না। সরি, কি অদ্ভুত ব্যাপার আমার মনে হচ্ছে। তুমি যখন রাত জেগে পড়ো, আমি রাত জাগার চেষ্টা করি। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে। বাধা হয়ে ঘুমোতে যাই, তখন আর ঘুম আসে না। রাতের পর রাত আমি না ঘুমিয়ে কাটাই। তুমি কি সেটা জানো? না। এখন জানলাম। আমার কি করা উচিত? ঘুমের ওষুধ খাওয়া উচিত? ঘুমের ওষুধ খাওয়া আমার আছে। কিন্তু আমি খাই না। রাত জেগে আমি নানান কথা ভাবি। আমার ভালোই লাগে। আমাদের দিনগুলো এভাবেই কাটছিল। তারপর একদিন একটা ঘটনা ঘটলো। তখন আমি এমএ ক্লাসের ছাত্র। বর্ষাকালে কদিন ধরে বৃষ্টি হচ্ছে। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমছে। ক্লাস থেকে ফিরেছি বিকেলে, গেট দিয়ে বাড়ি ঢোকার সময় দেখি রানু এই বৃষ্টির মধ্যে বাগানে দাঁড়িয়ে ভিজছে। কি সুন্দর লাগছে তাকে। আমি চেঁচিয়ে বললাম, "এই রানু, এই!" রানু ছুটে এলো, হাসতে হাসতে বলল, "এই যে ভাই, ভালো ছাত্র, তুমি কি আমার সঙ্গে একটু বৃষ্টিতে ভিজবে, নাকি খারাপ ছাত্রীর সঙ্গে বৃষ্টিতে ভেজা নিষেধ?" আমি বললাম, "না, নিষেধ না। চলো বৃষ্টিতে ভিজি। অসুখে পড়লে আমাকে কিছুই দোষ দিতে পারবে না।" "না, দোষ দেব না। দাঁড়াও, খাতাটা রেখে আসি।" রানু বলল, "না, না, খাতা রাখতে যেতে পারবে না। খাতা ছুঁড়ে ফেলে দাও।" আমি খাতা ছুঁড়ে ফেললাম। রানু চেঁচিয়ে বলল, "স্যান্ডেল খুলে ফেলো। আজ আমরা গায়ে কাদা মাখবো। পানিতে গড়াগড়ি খাবো। দেখো বাগানে পানি জমেছে।" আমি স্যান্ডেল ছুঁড়ে ফেললাম। রানু বলল, "আজ বাসায় কেউ নেই। পুরো বাড়িতে পুরো বাড়িতে আমরা দুজন।" রানু কথাগুলো কি অন্যভাবে বলল, কেমন যেন শোনালো। যেন সে প্রবল জ্বরের ঘোরে কথা বলছে। কি বলছে সে নিজেও জানে না। আমি বললাম, "তোমার কি হয়েছে রানু?" রানু থেমে থেমে বলল, "আমার কি হয়েছে আমি জানি না। আমার খুব অস্থির অস্থির লাগছে। আমি আজ ভয়ংকর একটা অন্যায় করব। তুমি রাগ করতে পারবে না। আমাকে খারাপ মেয়েও ভাবতে পারবে না।" রানু ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে অদ্ভুত গলায় বলল, "তুমি আমাকে খারাপ মেয়ে ভাবো আর যাই ভাবো, আমি এই বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা অন্যায় করব। প্লিজ চোখ বন্ধ করো।
তুমি তাকিয়ে থাকলে অন্যায়টা আমি করতে পারবো না। চোখ বন্ধ করতে গিয়েও চোখ বন্ধ করতে পারলাম না। আমি বুঝতে পারছি রানু কি করতে যাচ্ছে। আমি কেন যেন মানুষ তা বুঝবে আমার নিজের যেন কেমন লাগছে। হঠাৎ দোতলার দিকে তাকালাম, আমার শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমার উলঙ্গ মাস্টার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তাকিয়ে আছেন আমার দিকে। তিনি কি চান আমি সঙ্গে সঙ্গে বুঝলাম। তিনি আমার সব প্রিয়জনদের একে একে সরিয়ে দিচ্ছেন। প্রথমে বাবা, তারপর সর্দার চাচা, এখন রানু। তা সম্ভব না, কিছুতেই সম্ভব না। আমি রানুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, সে মাটিতে পড়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি কঠিন গলায় বললাম, তোমাকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এক্ষুনি, এই মুহূর্তে যেভাবে আছো সেইভাবে। রানু কোনো প্রশ্নই করল না, উঠে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। ইসমাইল চাচা ঢুকলেন তার কিছুক্ষণের মধ্যেই। তিনি বললেন, কি ব্যাপার? আমি কঠিন গলায় বললাম, চাচা, আপনি আপনার মেয়েকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তিনি বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি তার জবাব দিলাম না। রানু মাথা নিচু করে ঘরে ঢুকে গেল। তার ১ ঘন্টার ভেতর বাবা মেয়েকে নিয়ে চলে গেলেন। অনেক দিন পর আমি আবার একা হয়ে গেলাম। সন্ধ্যার পর থেকে ঘন ঘন বৃষ্টি নামলো, রীতিমতো ঝড় শুরু হলো। ইলেকট্রিসিটি চলে গেল। আমি অন্ধকার বারান্দায় বসে রইলাম। আমার বৃষ্টি দোতলার বারান্দার দিকে। জায়গাটা গাঢ় অন্ধকার। ঘরে আছে, কিছুই দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। সেই আলোয় আমি উলঙ্গ মাস্টার সাহেবকে রোলিংয়ে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। বাতাসের একটা ঝাপটা আসছে। সেই ঝাপটার ভেসে আসছে সিগারেটের কড়া গন্ধ। আবারও সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে হাসনাহানার গন্ধ। সেবার আমাদের হাসনাহেনা গাছে প্রথমবারের মতো ফুল ফুটেছিল। মানুষের সঙ্গে গাছের হয়তো কোনো সম্পর্ক আছে। নয়তো কখনো যে গাছ ফুল ফোটে না, হঠাৎ সেখানে কেন ফুল ফুটবে? রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়তে লাগলো। কামরাঙা গাছের ডাল বাতাসে নড়তে লাগলো। আমি এগিয়ে গেলাম দোতলার দিকে। সিঁড়ির মুখ কাঁটা তার দিয়ে বন্ধ। মাস্টার সাহেব বললেন, কাঁটা তারে বেড়া খুলে রেখেছি, তুমি উঠে আসো। আমি উঠে গেলাম। কঠিন গলায় বললাম, আপনি কি চান? তিনি বললেন, আমি কিছুই চাই না তন্ময়, আমি তোমাকে সাহায্য করতে চাই।